অনেকদিন ধরেই অনিন্দ একটা অদ্ভুত অস্বস্তির মধ্যে ছিল। বিষয়টা খুব ছোট, কিন্তু তার মনে কাঁটার মতো বিঁধেছিল। মাঝে মাঝে মনে হতো মানিব্যাগ থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। কখনো 500, কখনো 200, কখনো 100 টাকার নোট। টাকা গুনে রাখার অভ্যাস অনিন্দর কোনো দিনই ছিল না। মাইনে হলে কিছু টাকা এনে আলমারিতে রাখতো। সেখান থেকেই সংসারের খরচ চলতো। বাকিটা ব্যাংকেই থাকতো, প্রয়োজন মতো তোলা হতো। অবশ্য কিছু টাকা সবসময় মানিব্যাগে রাখতো। সেখান থেকেই ওষুধপত্র, অফিসে যাওয়ার অটো ভাড়া, বাস ভাড়া, টিফিন, এই সব ছোটোখাটো খরচ চলতো। শেষ হলে আবার আলমারি থেকে নেওয়া হতো। এইভাবেই বছরের পর বছর চলছে। তাই ঠিক কত টাকা ছিল, কত খরচ হলো, এসব নিয়ে সে মাথা ঘামাতো না। তবু মানুষের একটা আন্দাজ তো থাকে। আর সেই ষষ্ঠ ইন্দ্রিয়ই তাকে বারবার বলছিল কিছু একটা যেন গন্ডগোল হচ্ছে। প্রথম প্রথম সে নিজেকেই দোষ দিত। হয়তো কোথাও খরচ হয়েছে, মনে নেই। হয়তো কোনো দোকানে জিনিসের দাম মিটিয়ে বাকি টাকা ফেরত নিতে ভুলে গেছে। সে তো এমনি একটু ভুলো মনা। স্ত্রী তাপসী তো প্রায় তাই বলে। অফিস আর বন্ধুদের ছাড়া তার নাকি কিছুই মাথায় থাকে না। কি জানি, হয়তো সেটাই ঠিক। একদিন মনে হলো তাপসীও তো নিয়ে থাকতে পারে। সংসারে কত রকম তো দরকার পড়ে, নিজেরও তো প্রয়োজন থাকতে পারে। হয়তো বলতে ভুলে গেছে। অনেক চিন্তা ভাবনা করে একদিন রাতে খাওয়ার পর একটু ইতস্তত করে অনিন্দ্র জিজ্ঞেস করলো, তাপসী শোনো, তুমি কি মাঝে মাঝে আমার মানিব্যাগ থেকে টাকা নিচ্ছ? না না, তোমায় কোনো দোষ দিচ্ছি না। দরকার হলে তো নিতেই পারো। আসলে মাঝে মধ্যেই টাকার হিসেব মিলছে না। 200, 500 টাকার নোট গায়েব হয়ে যাচ্ছে। তাপসী খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল। চোখের দৃষ্টিতে প্রথমে কয়েকটা অগ্নিশিখা জ্বলে উঠে ধীরে ধীরে শান্ত হয়ে এলো। আর তারপর কঠিন স্বরে বলল, তোমার পকেট থেকে আমি টাকা নিতে যাব কেন? দরকার হলে আলমারি থেকে নিই। আর নিলেও তোমাকে বলে দিই, এইসব অশিক্ষা কুশিক্ষা আমার বাবা মা দেয়নি। সারাটা জীবন শুধু টাকার হিসেব করেই কাটিয়ে গেল। অসম্পূর্ণ শেষ লাইনটা স্বগতোক্তির মতো বলে তাপসী নিজের কাজে মন দিল। ওর গলায় একটা কষ্ট মেশানো অভিমান ছিল। অনিন্দ সঙ্গে সঙ্গে বিষয়টা চাপা দিয়ে বলল, না না, এমনি জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না। হয়তো আমারই ভুল হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। অস্বস্তিটা কিন্তু কাটেনি। সেদিন শনিবার। অনিন্দ সকালে বাজারে বেরিয়েছিল। বেরোনোর আগে খুব পরিষ্কার করে দেখেছিল মানিব্যাগে 4টে 500 টাকার নোট, দুটো 100 আর কিছু 10-20 টাকার খুচরো নোট আছে। তাড়াতাড়ি বাজার করে বাড়ি ফিরে স্নান খাওয়া সেরে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। বেরোনোর আগে একবার মানিব্যাগটা খুলে চেক করতে গিয়ে চমকে উঠল। একটা 500 টাকার নোট কম আছে। ভালো করে মনে করার চেষ্টা করলো। মাছ কিনতে গিয়ে একটা ভাঙা হলো, আর সবজি কিনতে আরেকটা। বাকি দুটো 500 টাকার নোট তো থাকার কথা, কিন্তু আছে একটা। এবার আর ভুল হওয়ার প্রশ্ন নেই। এইটুকু সময়ের মধ্যে কিভাবে টাকাটা হাওয়া হয়ে গেল? কিছুক্ষণ চুপচাপ বসে রইল অনিন্দ। তাপসীকে বলবে কি বলবে না তাই নিয়ে ধন্দে পড়ে গেল। সেদিন তো কোনো রকমে সামলানো গেছে, আজ আবার বললে নিখাত কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। মাথার মধ্যে নানান ভাবনা ঘুরতে লাগলো। কাজের মেয়ে চম্পা একটু আগে ঘর মুছতে এসেছিল। তাহলে ওই কি সুযোগ বুঝে তুলে নিয়েছে? প্যান্টটা তো সামনেই আলনায় ঝুলছিল। ওকে সন্দেহ করা সহজ। কোনো জোরালো প্রতিবাদ করবে না, বড়জোর একটু কান্নাকাটি করতে পারে। কিন্তু চম্পা তো 7-8 বছর ধরে এই বাড়িতে কাজ করছে। মানিব্যাগ সমেত প্যান্ট তো সব সময় এইভাবেই আলনায় ঝোলে। আগে তো কখনো এরকম হয়নি। তবু সন্দেহ একটা এসেই যায়। মানুষের প্রয়োজন আর পরিবর্তন কখন যে হবে কেউ জানে না। ঠিক তখনই তার চোখ পড়ল ডাইনিং টেবিলের পাশে বসে থাকা ছেলে সায়নের দিকে। বই খুলে বসেছে, কিন্তু পড়ায় মন আছে বলে মনে হচ্ছে না। মাঝে মাঝে বই থেকে মুখ তুলে অনিন্দর দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিচ্ছিল। চোখে মুখে একটা অস্থিরতা লক্ষ্য করে অনিন্দর মনে হঠাৎ একটা সম্ভাবনার ঝলক খেলে গেল। ওর চোখে চোখ রেখে শান্ত স্বরে ডাকলো, সায়ন, এদিকে আয় তো। ছেলেটি ধীরে ধীরে এসে মাথা নিচু করে দাঁড়ালো। তুই কি আমার মানিব্যাগ থেকে টাকা নিয়েছিস?
প্রশ্নটা শুনে সায়নের মুখ ফ্যাকাশে হয়ে গেল। একবার মুখ তুলল, কিন্তু কিছু বলল না। অনিন্দ লক্ষ্য করল ওর ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে, যেন কিছু একটা বলতে গিয়েও বলতে পারছে না। অনিন্দ এবার একটু কঠিন গলায় বলল, সত্যি কথা বল সায়ন, না হলে কিন্তু। সায়ন মাথা নিচু করেই খুব আস্তে বলল, হ্যাঁ বাবা, নিয়েছি। এক মুহূর্তে অনিন্দর ভিতরে রাগ, দুঃখ, হতাশা সব যেন একসঙ্গে ফেটে বেরোতে চাইছে। সে ভাবতেই পারছে না যে তার নিজের ছেলে টাকা চুরি করবে। ওর তো কোনো অভাব সে রাখেনি, একমাত্র সন্তান, যখন যা চেয়েছে সব এনে দিয়েছে, কোনোদিন তো কোনো কার্পণ্য করেনি। তারপরেও এই জঘন্য কাজটা ও কেন করলো? মুহূর্তে মাথায় যেন আগুন জ্বলে উঠল। ক্লাস 6 থেকেই চুরি করা শুরু করলে ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে? কঠিন স্বরে প্রশ্ন করে, কেন নিয়েছিস? কি করেছিস টাকা দিয়ে? বল, এক্ষুনি বল, চেঁচিয়ে উঠল অনিন্দ। সায়নের পুরো শরীরটা ঠকঠক করে কাঁপতে লাগলো, চোখে জল এসে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে অস্ফুট স্বরে বলল, রাহুলকে দিয়েছি। রাহুল? কে রাহুল? কেন দিয়েছিস? রাহুল আমার ক্লাসের বন্ধু। ওর বাবা খুব অসুস্থ, অনেকদিন ধরে কাজে যেতে পারছে না। স্কুলে রাহুল রোজ কান্নাকাটি করে, বলে টাকার অভাবে ওর বাবা ডাক্তার দেখাতে পারছে না, ওষুধ কিনতে পারছে না। জানো তো, ওরা রোজ দুবেলা খেতেও পায় না। একটু থেমে চোখের জল মুছে সায়ন আবার বলে, ওদের সাহায্য করার জন্যই আমি মাঝে মাঝে তোমার ওয়ালেট থেকে টাকা নিয়ে ওকে দিই। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। অনিন্দ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। যে ছেলেকে সে এইমাত্র চোর ভেবেছে, সে নিজের জন্য নয়, বন্ধুর বাবার চিকিৎসার জন্য টাকা নিয়েছে। তাপসী রান্নাঘর থেকে বেরিয়ে এসে সব শুনছিল। সেও থম মেরে দাঁড়িয়ে রইল। অনিন্দর গলা নরম হয়ে এলো। ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, এ কথা তুই আমাকে আগে বলিসনি কেন? বললে কি আমি বারণ করতাম? সায়ন চোখ মুছে বলল, ভয় পেয়েছিলাম বাবা, যদি তুমি রাগ করো, যদি বলো আমাদের এত টাকা নেই। অনিন্দর বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। কেমন বাবা সে, যাকে ছেলে নিজের মনের কথা বলতে ভয় পায়? বাবা আর ছেলের মাঝখানে এই ফাঁকটুকু তো থাকা উচিত নয়। এটাকে ভরাট করার দায়িত্ব তো তারই। একটু হেসে সায়নকে কাছে টেনে নিয়ে অনিন্দ বলল, শোন, না বলে টাকা নেওয়াটা ভুল, খুব ভুল, এটাকে চুরি বলে। কিন্তু তুই যে উদ্দেশ্যে নিয়েছিস সেটা অনেক বড় কথা। তোর মনটা ভালো আর উদ্দেশ্য মহৎ, তাই আমি তোকে আজ কিছু বলছি না। ভবিষ্যতে কিন্তু এরকম কাজ আর করবি না। প্রয়োজন হলে আমাদের বলবি। সায়ন হাউ হাউ করে কেঁদে ফেলল। আস্তে আস্তে বলল, আমি খারাপ ছেলে নই বাবা, আমি শুধু ওকে সাহায্য করতে চেয়েছিলাম। জানো, রাহুল কোনোদিন টিফিন আনে না, আমার টিফিন দুজনে ভাগ করে খাই। ওরা খুব গরিব, ওর মা লোকের বাড়িতে কাজ করে। অনিন্দ ছেলেকে জড়িয়ে ধরল। আমি জানি বাবা, তুই খারাপ ছেলে নস, তুই খুব ভালো ছেলে, শুধু ভুল রাস্তা বেছেছিলি। এইসব কথা আমাকে বা তোর মাকে বললে আমরা ওদের সাহায্য করতে পারতাম। পরদিন রবিবার, ছুটির দিন। দুপুরে খাওয়া দাওয়া সেরে অনিন্দ সায়নকে বলে, চল আমরা রাহুলদের বাড়ি যাই। সায়ন একটু অবাক হয়ে তাকালো, তারপর তাড়াতাড়ি রেডি হয়ে বাবাকে নিয়ে রাহুলের বাড়ি গেল। একটু দূরে একটা বস্তির মধ্যে ছোট্ট টিনের ঘর। ভেতরে গিয়ে দেখা গেল রাহুলের বাবা খাটে শুয়ে কাঁদছেন। গায়ে প্রচণ্ড জ্বর আর ব্যথা, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। এদিকে কাজকর্ম বন্ধ থাকায় সংসার প্রায় অচল। রাহুলের মা ভাঙা গলায় বললেন, কি যে করবো বাবু, বুঝতে পারছি না। ছেলে স্কুলে যায়, কিন্তু বই খাতা কেনার টাকাও নেই। অনিন্দ কিছু না বলে পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে বলল, আগে ওনাকে ডাক্তার দেখান, ঠিকমতো চিকিৎসা আর খাওয়া দাওয়া করলে সব ঠিক হয়ে যাবে। আমরা মাঝে মাঝে আসবো, টাকা পয়সা যখন যা দরকার হবে বলবেন, আমি ব্যবস্থা করে দেব। অনিন্দ তার এক ডাক্তার বন্ধুর সঙ্গে কথা বলে বিনা খরচে চিকিৎসা আর ওষুধের ব্যবস্থা করল। রাহুলের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিল। পাড়ার আরও কয়েকজন খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল। সব মিলিয়ে ওদের তিনজনের খাওয়া পড়ার সমস্ত খরচের ব্যবস্থা হয়ে গেল।
2 সপ্তাহের মধ্যে রাহুলের বাবার শরীর অনেকটা ভালো হয়ে গেল। ধীরে ধীরে তিনি আবার সেই পুরনো কারখানার কাজ শুরু করলেন। একদিন সন্ধ্যায় রাহুল ওর বাবা মাকে নিয়ে অনিন্দ্যদের বাড়িতে এলো। রাহুলের বাবা কাপা গলায় বললেন, আপনাদের উপকার কোনোদিন ভুলব না। আপনি না থাকলে আমি আর বেঁচে ফিরতাম না। অনিন্দ্য মৃদু হেসে বলল, আমরা নয়, যা করার সায়ন করেছে। ওকে আপনারা আশীর্বাদ দিন, যাতে ভালো মানুষ হয়ে উঠতে পারে। রাহুল ছুটে এসে সায়নকে জড়িয়ে ধরল। রাতে খাওয়া দাওয়ার পর অনিন্দ্য বারান্দায় এসে একটা সিগারেট ধরিয়ে বসল। একটু পরে তাপসীও এসে পাশে বসল। খানিকটা জোয়ান আর মৌরি অনিন্দ্যর হাতে দিয়ে জিজ্ঞেস করল, চুপচাপ বসে কি ভাবছ? এক মুখ ধোয়া ছেড়ে আনমনে অনিন্দ্য বলল, ভাবছি আমরা সারাদিন ছেলেকে পড়াশোনা শেখাই, ভালো রেজাল্ট করতে বলি, সময় মতন খেতে বলি, কিন্তু মানুষের মতো মানুষ হতে শেখাই কি? অথচ দেখো, ও কিন্তু নিজেই সেটা শিখে নিয়েছে। এর চাইতে আনন্দের আর কি হতে পারে? তাপসী মৃদু হেসে বলল, সব শিক্ষা তো বইতে লেখা থাকে না অনিন্দ্য। পরিবার থেকে, পরিবেশ থেকেও অনেক শিক্ষা আসে। তুমি বড় মনের মানুষ, তাই তোমার ছেলেও সেই রকমই হয়েছে। অনিন্দ্য সায়নের ঘরের দিকে তাকালো। ছেলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, মুখে অপার শান্তি। সে মনে মনে ঠিক করলো, আজ থেকে সে শুধু সন্তানের অভিভাবক হবে না, তার বন্ধু হবে, যেন কোনোদিন সায়ন ভালো কাজ করার জন্য ভুল রাস্তা বেছে নিতে বাধ্য না হয়। যে আলো ঈশ্বর ওর মধ্যে জ্বেলে দিয়েছেন, তা যেন কোনোদিন নিভে না যায়, বরং সে আলোর ছটায় যেন ওর চারপাশটাও আলোকিত হয়ে ওঠে। 25 বছর পর আজ সকাল থেকেই কেন কে জানে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে অনিন্দর। শরীর খারাপ হলেই বোধহয় সন্তানদের কথা বেশি করে মনে পড়ে বুড়ো মানুষদের। আসলে হাঁটুর সমস্যায় অনেক দিন ধরেই ভুগছে অনিন্দ। ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, ফিজিওথেরাপিও চলছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এখন তো লাঠি ছাড়া হাঁটাই কষ্টকর হয়ে যাচ্ছে। ডক্টর চ্যাটার্জি তো এবার বলেই দিয়েছেন, এসবে আর কাজ হবে না, অপারেশন ছাড়া উপায় নেই। ডান হাঁটুটা এখনই অপারেট করা দরকার, আর তার মাস 6 মধ্যে অন্যটা। অপারেশনের খরচ অনেক। অবসর জীবনে অত টাকা খরচ করা কি সম্ভব? পিএফ, গ্র্যাচুইটির টাকা যা পেয়েছিল তার অনেকটাই সায়নকে বিদেশে পড়াশোনা করতে খরচ হয়ে গেছে। কিছুটা অবশ্য ফিক্সড ডিপোজিট করা আছে শেষ ভরসা হিসেবে, দরকার হলে ওটাই ভাঙতে হবে। সবচেয়ে বড় ভরসা পেনশনটা তো আছে, না খেয়ে তো মরতে হবে না। রিটায়ারমেন্টের আগে থেকেই অনিন্দ্য ছোট একটা মেডিক্লেম করে রেখেছে বটে, তবে তাতে কুলোবে না। তাপসীর চিকিৎসায় লিমিটের অনেকটাই খরচ হয়ে গেছে। তাপসীর সাথে এই নিয়ে আলোচনা করতেই বলল, তোমার ছেলেকে বলো, ও ঠিক সব ব্যবস্থা করে দেবে। অনিন্দ সেটা জানে, তবে ছেলের কাছে মুখ ফুটে বলতে একটু ইতস্তত করে। সায়ন খুব ব্যস্ত জীবন কাটায়। লন্ডনে একটা বিরাট কনসাল্টিং কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। মাসের অর্ধেক দিন তো ইউরোপ, আমেরিকা চষে বেড়াতে হয়। বৌমাও ওখানে একটা চাকরি করে। ওদের একমাত্র সন্তান অয়ন ওরফে বুম্বা ল্যাঙ্কাশায়ারে একটি বোর্ডিং স্কুলে পড়ে। মাঝে মাঝে সেখানেও যাতায়াত করতে হয়। ওদের এই ব্যস্ততার মধ্যে নিজেদের সমস্যার কথা বলতে ইচ্ছে করে না। এত কিছুর মধ্যেও যেখানেই থাকুক, সপ্তাহে একদিন ভিডিও কল করে কথা বলে। কনফারেন্স কলে বুম্বার সাথেও কথা বলিয়ে দেয়, খোঁজ খবর নেয়, ওখানে বেড়াতে যাওয়ার কথা বলে। এতেই মনটা ভালো হয়ে যায়। 5-10 মিনিটের ওই সময়টুকুতে নিজেদের সমস্যার কথা বলে ওকে আর টেনশনে ফেলতে ইচ্ছে করে না। তার চেয়ে বরং নিজেরাই ব্যবস্থা করে নেবে। এখনো তো অচল হয়ে যায়নি। এই বয়সে বুড়োর ভরসা বুড়ি, আর বুড়ির। একদিন সকালে বারান্দায় ইজি চেয়ারে বসে চা খেতে খেতে কাগজটা দেখছিল অনিন্দ। পাতা ওল্টাতে ওল্টাতে একটা বিজ্ঞাপনের দিকে নজর পড়ল। মোটা মোটা হরফে লেখা, আন্তর্জাতিক অস্থি চিকিৎসা এখন কলকাতায়। নিচে বিস্তারিত লেখা, আমেরিকার মিশিগান অর্থোপেডিক হাসপাতালের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোবোটিক সার্জন
ডাক্তার রুহুল আমিন মির্জা। আগামী 10ই মে থেকে 13ই মে পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে কলকাতার বাইপাস লাগোয়া ক্যালকাটা অর্থোপেডিক কলেজ অ্যান্ড হসপিটালে বসবেন। পরের সপ্তাহে প্রয়োজনীয় ক্ষেত্রে অপারেশন করবেন। সিনিয়র সিটিজেনদের অপারেশনের খরচে 50% ছাড় মিলবে। ওনাকে দেখাতে ইচ্ছুক রোগীরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে বুকিং করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুকিংও করতে পারেন। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। নিচে দেওয়া কিউআর কোডের মাধ্যমে 5,000 টাকা জমা করে সেই ট্রানজ্যাকশন নম্বর দিয়ে বুক করতে হবে। আজ এবং কাল অগ্রিম বুকিং চলবে, ইত্যাদি ইত্যাদি। ল্যাপটপটা খুলে মিশিগান অর্থোপেডিক হাসপাতালের ডক্টরস লিস্টে ওনার প্রোফাইল চেক করে আশ্চর্য হয়ে যায় অনিন্দ। মাত্র 38 বছর বয়সের মধ্যে পড়াশোনা করে এত ডিগ্রি আর পুরস্কার অর্জন করা যায়। আমেরিকা আর সুইজারল্যান্ডের নামকরা সব বড় বড় মেডিকেল কলেজের ডিগ্রি, গ্রেট ডক্টর অফ আমেরিকা সহ অন্তত 10-12টা পুরস্কার। সাংঘাতিক ট্যালেন্টেড ডাক্তার, আর তেমনই দিব্যকান্তি চেহারা। তাপসীর সাথে কথা বলে নিয়ে তখনই অনলাইনে 10 তারিখের বুকিং নিশ্চিত করে নেয় অনিন্দ। নির্দিষ্ট দিনে 10টার আগে থেকেই হাসপাতালের ওয়েটিং লাউঞ্জে বসে অপেক্ষা করছিল অনিন্দ। সঙ্গে তাপসীও আছে। রিসেপশনে জিজ্ঞেস করতেই বলল, ডাক্তার আসতে ঘন্টা 2 দেরি হতে পারে, ফ্লাইট লেট আছে। বাইরে প্রচণ্ড গরম, বেলা 10টাতেই যেন আগুন ঝরছে। তাই চা খেতে বাইরে না গিয়ে ক্যান্টিন থেকে 2 কাপ কফি নিয়ে এসে বসে অনিন্দ। দুজনে মিলে তাড়িয়ে তাড়িয়ে খায়। কড়া এসির ঠান্ডায় মাথা আর গলা ঢেকে নেয় হাঁপানির রোগী তাপসী। একটু পরে পাশের দেওয়ালে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ে। নিরুপায় অনিন্দ রিসেপশনের সামনে লম্বা লাইনের দিকে তাকিয়ে আনমনে ভাবনার সাগরে ডুব দেয়। কয়েকদিন ধরেই সেই পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ছে অনিন্দর। দেখতে দেখতে 25-26 বছর হয়ে গেল। সায়ন্ত জীবনে ভালোভাবেই দাঁড়িয়ে গেছে। ভালো পড়াশোনা, ভালো চাকরি, শিক্ষিতা স্ত্রী, সুন্দর একটা সন্তান, বিদেশে বসবাস করা। একটা মানুষ জীবনে প্রাথমিকভাবে যা যা চায় তার সবই পেয়েছে। কিন্তু রাহুল, কোথায় আছে ওরা? কেমন আছে কে জানে? ওর বাবা বেঁচে আছে তো? রাহুলকে তো অনিন্দ নিজের ছেলের মতোই দেখত। ওই রকম সুন্দর আর মেধাবী একটা ছেলে দুর্ভাগ্যের স্রোতে ভেসে কোথায় হারিয়ে গেল কে জানে। প্রথম যেদিন সায়নের সাথে ওদের বাড়ি গিয়েছিল, সেদিন থেকেই তো প্রতি মাসে নিয়ম করে রাহুলদের টাকা পয়সা দিয়ে সাহায্য করত অনিন্দ। রাহুলের মায়ের জন্য সেই ডাক্তার বন্ধুর নার্সিংহোমে একটা কাজের ব্যবস্থাও করে দিয়েছিল। কাউন্সিলরকে বলে সরকারি যোজনায় একটা পাকা ঘরের ব্যবস্থাও করে দিয়েছিল। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বছর 2 পরে হঠাৎ করে একদিন আচমকা ওরা ওখান থেকে বেপাত্তা হয়ে গেল। যাওয়ার আগে একবার বলেও গেল না কোথায় যাচ্ছে। কয়েকদিন রাহুল স্কুলে আসছিল না দেখে একদিন সায়ন কথাটা অনিন্দকে বলে। ভেবেছিল হয়তো ওর বাবার শরীর আবার খারাপ হয়েছে। পরের রবিবার সায়নকে নিয়ে রাহুলদের বাড়ি পৌঁছেই বিষয়টা জানা গেল। দরজায় তালা মারা দেখে ওরা দুজনেই আশ্চর্য হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। শরীর খারাপ থাকলে তো বাড়িতে থাকবে। তাহলে কি সবাই মিলে ডাক্তারের কাছে গেছে? ডাক্তারবাবুকে ফোন করতে যাবে। এমন সময় পাশের বাড়ির নিতাই মণ্ডল বিড়ি টানতে টানতে ওদের সামনে এসে দাঁড়ালো। কাকে খুঁজছেন অনিন্দবাবু? ওরা তো এখানে নেই। নেই মানে? কোথায় গেছে ওরা? নিশ্চয়ই ডাক্তারের কাছে গেছে, এক নিঃশ্বাসে বলে অনিন্দ। না না স্যার, সপ্তাহখানেক হলো ওরা এই বাড়ি ছেড়ে চলে গেছে। রাহুলের 2 মামা এসে ওদের নিয়ে গেছে। মামা? এরা আবার কারা? কই, তাদের কথা তো আগে কখনো শুনিনি। কোথায় থাকেন তারা? আমাদের তো বলেছিল ওদের আত্মীয় স্বজন সব বাংলাদেশে থাকে। শেষ টান দিয়ে বিড়িটা ফেলে নিতাই বলে, ঠিক জানি না স্যার, তবে তাদের কথাবার্তা শুনে মনে হলো বালুরঘাটের দিকে কোথাও হবে। দেখে তো বেশ বড়লোক মনে হলো। দামি দামি জামা কাপড় পরেছিল, ইয়া বড় একটা কালো গাড়ি নিয়ে এসেছিল। জিনিসপত্র কিছুই নেয়নি, শুধু ওদের 3 জনকে নিয়ে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে গেল। সব শুনে একটু চিন্তায় পড়ে যায় ওরা। সায়ন তো কেঁদেই ফেলল।
ওকে কাছে টেনে নিয়ে সান্ত্বনা দিয়ে একটা সিগারেট ধরালো অনিন্দ। ইতিমধ্যেই আশেপাশের আরও 2-4 জন এসে দাঁড়ালো। অনেক দিন ধরে এই বাড়িতে যাতায়াত করায় আশপাশের কিছু লোকের সাথে মুখ চেনা হয়ে গিয়েছে। তাদেরই কয়েকজন এসে দাঁড়িয়েছে। একটু বিরক্ত চোখে অনিন্দ জিজ্ঞেস করলো, 2 জন অচেনা লোক এসে ওদেরকে তুলে নিয়ে চলে গেল, আর আপনারা কেউ কিছু বললেন না, বাধা দিলেন না? লুঙ্গি পরে নিতাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা পরেশ সামন্ত বলে, বলেছিলাম স্যার, আমরা 4-5 জন এসে পথ আটকেছিলাম। এখানকার কাউন্সিলরও ছিল। ওরা বললেন সবার অমতে রাহুলের বাবা মা নাকি ভালোবেসে বিয়ে করেছিল। 2 বাড়ির কেউই এই অসম সম্পর্ক মানেননি। তাই ওরা একদিন কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও রাহুলের মামারা এত বছর ওদের খুঁজেও পায়নি। তা এখন কি করে খুঁজে পেল? কে খুঁজে দিল? সিগারেট টান দিয়ে অনিন্দ জিজ্ঞেস করে। ওরা বলল, কলকাতার একটা প্রাইভেট ডিটেকটিভ কোম্পানি নাকি 3-4 বছরের চেষ্টায় ওদের খুঁজে বের করেছে। আর বাধা দেওয়ার কথা বলছেন? আসলে ওরা তো যেতে কোনো আপত্তি করেনি, তাই আমরাও আর বেশি কিছু বলিনি। ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল অনিন্দ। হঠাৎ মাইকের শব্দে স্তম্ভিত ফেরে রিসেপশন থেকে ঘোষণা করছে, ডাক্তার রুহুল আমিন মির্জাকে দেখানোর জন্য যারা নাম লিখিয়েছেন তারা 3 তলায় 18 নম্বর ঘরের সামনে গিয়ে অপেক্ষা করুন এবং ওখান থেকেই বুকিং স্লিপ সংগ্রহ করুন। ওনার ফ্লাইট ল্যান্ড করে গেছে, আধ ঘন্টার মধ্যেই উনি চলে আসবেন। ঘোষণা শুনে আশ্চর্য হয়ে যায় অনিন্দ। আমেরিকা থেকে 24 ঘন্টারও বেশি সময় ফ্লাইটের জার্নি করে এসে সঙ্গে সঙ্গে রোগী দেখতে চলে আসবেন? একটু বিশ্রামও নেবেন না? জেট ল্যাগ বলেও তো একটা কথা আছে। অনিন্দ মনে মনে ভাবে এই রকম ডেডিকেশন আছে বলেই এরা এত বড় হতে পারে। শুধু কাজ আর কাজ, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা এরা ভাবেই না। সাধারণ মানুষের সঙ্গে এখানেই এদের পার্থক্য। তাপসীকে ডেকে তুলে ধীরে ধীরে লিফটে উঠে 3 তলায় চেম্বারের সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে। অ্যাটেন্ডেন্ট মেয়েটি সবার নাম জিজ্ঞেস করে করে স্লিপ হাতে দিয়ে গেল। খানিকক্ষণ পর ডাক্তারবাবু এস্তো পায়ে এসে চেম্বারে ঢুকলেন। প্রায় 6 ফুট লম্বা, ফর্সা, ছিপছিপে চেহারা, মুখে কেয়ারি করা ফ্রেঞ্চ কাট দাড়ি, পরনে তুতে রঙের স্যুট টাই, গলায় ঝোলানো টেথোস্কোপ, মুখে স্মিত হাসি। রোগীর মনে সাহস জোগানো ট্রিপিক্যাল ডাক্তারি চেহারা। পিছনে আরও 3 জন ডাক্তারও ঢুকে গেলেন, বোধহয় ওনার অ্যাসিস্ট্যান্ট। প্রথম পেশেন্ট চেম্বারে ঢুকতেই অনিন্দর ডাক পড়ল। তাপসীকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গিয়ে চেম্বারের ঠিক বাইরে রাখা 2টো চেয়ারে বসল। আধ ঘন্টা পর পেশেন্ট বেরিয়ে আসতেই অনিন্দ আর তাপসী ভিতরে ঢুকে যায়। হাসি মুখে ওদের দিকে একটু তাকিয়ে থেকে ডাক্তারবাবু বলেন, বসুন আঙ্কেল, আন্টি আপনিও বসুন। আশ্চর্য চোখে অনিন্দ জিজ্ঞেস করে, আপনি বাঙালি? অবশ্যই, একদম পাতি বাঙালি। বালুরঘাটের কাছে গঙ্গারামপুরে বাড়ি। কিছুদিন কলকাতাও কাটিয়েছি। সেসব অনেক গল্প। যাই হোক, বলুন কি অসুবিধা হচ্ছে আপনার? হাঁটা দেখে তো মনে হচ্ছে হাঁটুর পুরনো সমস্যা। কি কি চিকিৎসা করিয়েছেন? পুরনো প্রেসক্রিপশন এনে থাকলে দেখান। সব কিছু মন দিয়ে শুনে আগের প্রেসক্রিপশনগুলো দেখে একটু ভুরু কোঁচকালেন ডাক্তারবাবু। খানিকক্ষণ ল্যাপটপে টরেটক্কা করে অনিন্দকে বেডে শুয়ে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলেন। একটু হেসে বললেন, ডান দিকের হাঁটুতে মেজর ডিজেনারেশন হয়েছে, অনেক আগেই অপারেশন করা দরকার ছিল। যাই হোক, আমি রোবোটিক সার্জারি সাজেস্ট করছি। 15 তারিখে সকালে অপারেশন হবে। আগের দিন ভর্তি হয়ে যাবেন। একটু ইতস্তত করে অনিন্দ জিজ্ঞেস করে, ডাক্তারবাবু খরচ কেমন হবে সেটা যদি বলতেন তাহলে ভালো হতো। রোবোটিক সার্জারির খরচ সম্বন্ধে আমার তো কোনো ধারণা নেই। আমার ক্ষমতার বাইরে হলে। ওকে থামিয়ে দিয়ে ডাক্তারবাবু বললেন, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না আঙ্কেল। কলকাতায় এটাই আমার প্রথমবার রোগী দেখা, তাই এবারে সিনিয়র সিটিজেনদের অপারেশনের জন্য কোনো খরচ লাগবে না। আপনি শুধু রিসেপশন থেকে তারিখটা নিশ্চিত করে নিন। কয়েকটা পরীক্ষা করতে হবে, আমি লিখে দিয়েছি, ওগুলো আজই করে নিতে পারেন। রিপোর্ট আপনাকে সংগ্রহ করতে হবে না, ওরাই আমার কাছে পাঠিয়ে দেবেন। আসলে 14 তারিখে একদিনের জন্য একটু বাড়ি যাব।
বাবা মার সঙ্গে একবার দেখা করে আসব। 15 তারিখে সকালে এসে প্রথমেই আপনার অপারেশনটা করব। 2 দিন হাসপাতালে থাকতে হবে। নির্বাক চোখে ডাক্তারবাবুর দিকে তাকিয়ে থাকে অনিন্দ আর তাপসী। এমন মানুষ এখনো আছে? অস্ফুটে জিজ্ঞেস করে। না মানে একদম বিনা খরচে? অনিন্দর হাতটা ধরে ডাক্তারবাবু বললেন, আপনারা তো সারা জীবন দেশের জন্য কাজ করেছেন, এবার আমাদেরও কিছু করতে দিন আঙ্কেল। জামা কাপড়, টুথপেস্ট, ব্রাশ সব তাপসী আগেই একটা ব্যাগে গুছিয়ে রেখেছিল। বেরোনোর আগে প্রেসক্রিপশন আর পুরনো রিপোর্ট সহ হাসপাতালের ফাইলটাও ব্যাগে ভরে নিল। একটা ক্যাব নিয়ে সকাল 7টার মধ্যে হাসপাতালে এসে রিপোর্ট করলো। পাশের বাড়ির বরেনবাবু আর ওনার স্ত্রীও সঙ্গে এসেছেন। ওদের সঙ্গে তাপসীকে বসিয়ে রেখে অপারেশনের রোগীদের ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করতে থাকে অনিন্দ। যথাসময়ে হাসপাতালের কর্মীরা ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। টেবিলে শোয়ানোর পর ভয়ে চোখ বুজে ফেলল অনিন্দ। তারপর আর কিছু মনে নেই। যখন ঘুম ভাঙল তখন হাসপাতালের কেবিনে শুয়ে আছে। সামনে তাপসী আর বরেনবাবুরা বসে আছেন। চোখ মেলতে দেখে ওরা খুব উৎসাহিত হয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলো। কেমন লাগছে, ব্যথা আছে কিনা, পা নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে কিনা, এইসব কথাবার্তা চলতে লাগলো। একটু পরেই বরেনবাবুরা চলে গেলেন। ঠিক তখনই কেবিনের দরজায় হালকা টোকা পড়ল। ভেতরে আসুন, অনিন্দ বলল। দরজা ঠেলে ডাক্তারবাবু ভিতরে ঢুকলেন। পিছনে আরেকজন স্যুটকোট পরা যুবক। প্রথমেই অনিন্দর চোখ গেল যুবকটির দিকে। পর মুহূর্তেই প্রবল বিস্ময়ে বিছানায় উঠে বসার চেষ্টা করলো। নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছে না। সায়ন, তুই এখানে? তাপসীও বিস্ময়ে হতবাক। বাবা, মা। ছুটে এসে দুজনকেই প্রণাম করলো সায়ন। বলল, কেমন আছো তোমরা? এত বড় একটা অপারেশন হচ্ছে আর আমাকে কিচ্ছুটি জানাওনি কেন? একটু অপ্রস্তুত হয়ে তাপসী বলে, কি আর বলবো বাবা, তুই এত ব্যস্ততার মধ্যে থাকিস, তাই আগে আর বলিনি। বললেই তো আর তোর পক্ষে আসা সম্ভব নয়। শুধু শুধু টেনশন করবি। হয়ে যাওয়ার পর ঠিক বলতাম। আজ রাতেই তোকে ফোন করতাম। প্রসঙ্গ পাল্টে আবার বলে, কিন্তু তুই একা কেন? বৌমা বুম্বা ওরা আসেনি? না মা, এত শর্ট নোটিশে ওদের আনতে পারিনি। পুজোয় সবাই মিলে আসবো। কিন্তু তুই কি করে জানলি এই খবর? তাপসী জিজ্ঞেস করে। রহস্যময় হাসি হেসে সায়ন বলে, সেটা একটু পরেই জানতে পারবে। সায়নকে কাছে ডেকে নিয়ে অনিন্দ ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমাদের আগে কিছু জানাসনি কেন? তুই আসবি জানলে আমাদের কত ভালো লাগতো। সায়ন হেসে বলল, আগে বললে কি আর সারপ্রাইজ হতো? অনিন্দ তখনও অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ তার দৃষ্টি গিয়ে থামল একটু দূরে দাঁড়িয়ে থাকা ডাক্তারবাবুর মুখে। মিটিমিটি হাসছে। আজ যেন কোথায় একটা অদ্ভুত মিল খুঁজে পাচ্ছে। সেই চোখ দুটো, সেই হাসি। ডাক্তার রুহুল আমিন মির্জা মৃদু হেসে এগিয়ে এলেন। কেমন আছেন অনিন্দ কাকু? অনিন্দ অবাক হয়ে তাকিয়ে রইল। কাকু বলে ডাকছে, বড্ড চেনা লাগছে ডাকটা। ডাক্তারবাবুর চোখ দুটো চিকচিক করে উঠল। চিনতে পারছেন না কাকু? আমি রাহুল, সায়নের বন্ধু। কয়েক মুহূর্ত যেন সময় থমকে রইল। অনিন্দ নির্বাক। তাপসীর মুখ থেকে শুধু একটা শব্দ বেরোলো, রাহুল। পর মুহূর্তেই রাহুল এগিয়ে এসে অনিন্দ আর তাপসীর হাত দুটো নিজের হাতে তুলে নিল। হ্যাঁ কাকু, আমি সেই রাহুল। অনিন্দর চোখ ঝাপসা হয়ে এলো। এত বড় এত প্রতিষ্ঠিত একজন মানুষকে বস্তির সেই ছোট্ট ছেলেটার সঙ্গে যেন কোনোভাবেই মেলাতে পারছিল না। তুই, সত্যি তুই রাহুল? সেই ছোট্ট রাহুল? মনে আছে আমাদের? রাহুল হেসে মাথা নাড়ল। মনে থাকবে না? আপনারা না থাকলে আজকের আমি কোনো দিনই হতে পারতাম না। কোথায় কোন অন্ধকারে হারিয়ে যেতাম তার ঠিক নেই। কেবিনের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। রাহুল ধীরে ধীরে বলতে শুরু করলো, সেদিন আমার মামারা আমাদের নিয়ে যাওয়ার পর জানতে পারলাম মা আসলে খুব ধনী পরিবারের মেয়ে। গঙ্গারামপুরে আমাদের বাড়ি। আমার বাবা প্রথমত মুসলিম, দ্বিতীয়ত গরিব হওয়ায় ওরা এই বিয়ে মানতে পারেননি। সারা জীবন রাগ করে থেকে দাদু মারা যাওয়ার আগে সমস্ত অভিমান ভুলে আমাদের খুঁজতে লোক লাগিয়েছিলেন। তারপর একদিন আমরা ফিরে গেলাম। এত তাড়াতাড়ি আমাদের চলে যেতে হলো যে আপনাদের একটা খবর দেওয়ারও সময় পাইনি। একটু থেমে আবেগ মিশ্রিত গলায় বলল,
কিন্তু কাকু, নতুন বাড়ি, নতুন জীবন, নতুন স্কুল, সব কিছুর মধ্যেও আমি কোনোদিন ভুলিনি একটা মানুষ নিজের ছেলের মতো আমাকে আগলে রেখেছিলেন। আমার বাবা চিকিৎসা করিয়েছিলেন, আমার পড়াশোনার খরচ চুকিয়েছিলেন, স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন। আমার অন্ধকারাচ্ছন্ন জীবনে যে আলো সেদিন আপনারা জ্বালিয়ে দিয়েছিলেন, সেই আলোতেই আজ আমি আলোকিত। অনিন্দ হাত তুলে কিছু বলতে গেল, কিন্তু গলা ধরে এলো। রাহুল আবার বলল, আমেরিকায় 3 বছর আগে একটা মেডিকেল কনফারেন্সে হঠাৎ সায়নের সঙ্গে দেখা হয়। পরিচয় শুনে আমি নিজেই ওর কাছে গিয়েছিলাম। তারপর থেকে আমাদের মধ্যে যোগাযোগ আছে। সায়ন হেসে বলল, আর এই লোকটা আমাকে কড়া নির্দেশ দিয়েছিল, বাবা মাকে আগে থেকে কিছু জানানো যাবে না, সময় মতো সারপ্রাইজ দেওয়া হবে। আসলে আমি চেয়েছিলাম একদিন হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়ে আপনাদের চমকে দেব, যেমন একদিন হঠাৎ করে আপনারা আমার জীবনে ধ্রুবতারা হয়ে এসেছিলেন। এখানে রুগী দেখতে এসে আপনাদের দেখা পেয়ে বুঝেছিলাম সময় এসে গেছে, এখন শুধু সঠিক মুহূর্তের অপেক্ষা। সেদিনই সায়নকে সব জানিয়ে রেখেছিলাম। তাপসী চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তুই আমাদের খুঁজে পেলি না কেন এতদিন? রাহুল মৃদু হেসে বলল, খুঁজেছিলাম কাকিমা, কিন্তু বিদেশে পড়াশোনা, তারপর চাকরি, গবেষণা, সব মিলিয়ে সময় লেগে গেছে। তবে বিশ্বাস করুন, আমি কোনোদিন এক মুহূর্তের জন্য আপনাদের ভুলিনি। আর নিজেকে ধরে রাখতে পারল না অনিন্দ, দুহাত বাড়িয়ে রাহুলকে বুকে টেনে নিলেন। পাশেই দাঁড়িয়ে থাকা সায়নও এগিয়ে এলো। তিনজন মিলে জড়াজড়ি করে বসে রইল। জানলার বাইরে তখন বিকেলের সোনালি রোদ ধীরে ধীরে হাসপাতালের সাদা দেওয়ালে ছড়িয়ে পড়ছে। অনিন্দ ভাবছিল, জীবনে করা কোনো ভালো কাজই আসলে হারিয়ে যায় না। সময়ের দীর্ঘ পথ ঘুরে একদিন না একদিন সে ঠিক ফিরে আসে। সেদিন হাসপাতালের সেই ছোট্ট কেবিনে বহু বছর আগের একটি 500 টাকার নোটের প্রকৃত মূল্য যেন অবশেষে সম্পূর্ণ হয়ে গেল। সেই কবেকার জ্বালা একটা আলোর ফুলকি আজ অরুণ আলো হয়ে দেশ বিদেশ আলোকিত করছে।